নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, কারণ আমি বলেছি না আমার আগের ভিডিওয়, 1 ফেব্রুয়ারি আমাদের বাজেটের দিন, ইনকাম ট্যাক্স উঠে যাচ্ছে, ডিটিসি আসছে, আম জনতা আমরা কতটা বেনিফিট পাবো, তার উপরে এই যে ট্যাক্সেশন হবে সেটা কিরকম হবে, সবার মনে একটা কৌতূহল। বাট বিগত দিনের সরকারের কাছে আমাদের আবেদন, জনতার মানে আমার আবেদন, জনতার হয়ে আবেদন, যে এই জিনিসগুলো যদি সরকার আমাদের টেক কেয়ার করে, আমার মনে হয় ইন্ডিয়ান ইকোনমি আরো বুম করবে। যে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের বিনিময়ে কি পাচ্ছে সেটা তো আম জনতা দেখবে। আমি ট্যাক্স দিচ্ছি বা আপনি ট্যাক্স দিচ্ছেন, সবাই তো এটা দেখবে। আমরা সাধারণ মানুষ প্রত্যেকে ট্যাক্স দিচ্ছি, বললে তো হবে না যে ইনকাম ট্যাক্স অনলি বিলো 3% ট্যাক্স দেয়। আমরা প্রত্যেকে ট্যাক্স দিচ্ছি। ইনকাম ট্যাক্স বাদ দিয়েও আর এক ধরনের ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা 100% মানুষ দেয়। আপনি কি সেটা জানেন? সেটাকে বলে জিএসটি। সো সরকার কি ভাবে ট্যাক্স আদায় করে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কি পড়ে? ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে কি পড়ছে? কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স, ভ্যাট, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটাকেই আমরা বেশি করে দেখতে পাই, বেশি মানুষ দেয় এবং সরকার এখান থেকে বেশি ইনকাম করে, তাই তো? তাহলে আমরা সেখান থেকে দিচ্ছি না বললে কেউ হবে না। সরকারকে আমরা প্রত্যেকে ট্যাক্স দিচ্ছি, কারণ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে জিএসটি, লোকে এটা মজা করে গব্বর সিং ট্যাক্স বলে। এবার হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কিভাবে আমরা প্রত্যেকে ট্যাক্স দিচ্ছি সেটা আপনাদের জানা দরকার। ইনকাম ট্যাক্স না দিলে কি ট্যাক্স দেওয়া হয় না? আম জনতা, গরিব থেকে ধনী সবাই ট্যাক্স দিচ্ছে, কারণ আজকের ডেটে প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি আছে। এক্সেপশনাল খুব কম জিনিস আছে যেখানে জিএসটি নেই। আপনি দেখুন পুরো ভিডিওটা, জানুন, দিয়ে কমেন্ট বক্সে প্রত্যেকে আপনারা কমেंट করবেন। हम लोग एक ही चीज पर न जाने कितनी बार टैक्स भरते हैं। जैसे कि जब आप पैसा कमाते हैं तो इनकम टैक्स भरते हैं, उस इनकम से आप गाड़ी खरीदते हैं तो गाड़ी खरीदने पर जीएसटी देते हैं, जब गाड़ी खरीदते हैं तो रोड टैक्स भी सरकार आपसे वसूलती है, फिर रोड डेवलपमेंट सेस भी आपसे लेती है, अब आप मोटर इंश्योरेंस भी कराएंगे गाड़ी का तो उस पर भी जीएसटी लेती है, और उसके बाद आप जब पेट्रोल या डीजल भरवाएंगे उस पर भी सेस और वैट लेती है, और अंत में जब आप अपनी गाड़ी को सड़क पर चलाएंगे तो टोल टैक्स के नाम पर जनता से पैसा वसूलती है। इतने सारे टैक्सेशन ओवरलोड कर हम इस देश के आम आदमी का खून चूस रहे हैं। सर, इस देश में इन्फ्लेशन पर भी जीएसटी लग रहा है। वो कैसे लग रहा है? एक प्रोडक्ट जो 100 रुपए का बिकता था उस पर 18% जीएसटी हुआ करता था, आज वो वस्तु महंगी हो गई, 100 से 150 रुपए की बिकने लगी, अब 18% 150 रुपए पे लगने लगा, यानी कि 50 रुपए की जो महंगाई है उस पर भी सरकार जीएसटी लेने लग गई है, विच इज जीएसटी ऑन इन्फ्लेशन। में जिन लोगों को अर्थशास्त्र के बारे में जानकारी नहीं है उनकी राय पे अगर बजट बनाएंगे तो इसी प्रकार के फ्लिप फ्लॉप्स देखने को मिलेंगे। क्या हमारे देश की वित्त मंत्री इन्फ्लेशन एडजस्टेड प्रॉफिट्स में विश्वास नहीं रखती? क्या उन्हें इन्फ्लेशन का ज्ञान नहीं है? क्या वो जानती नहीं कि इस देश में महंगाई एक प्लेग की तरह फैलती जा रही है? सरकार का एक सूत्री मिशन है टैक्स, सरकार का कमीशन है टैक्स। जगने पे टैक्स, सोने पर टैक्स, हंसने पर टैक्स, रोने पे टैक्स, खाने पे टैक्स, पीने पे टैक्स, बच्चों की पढ़ाई पे टैक्स, बुजुर्गों की दवाई पर टैक्स, फसलों की बुआई पे टैक्स, ट्रेन और यात्रा हवाई जहाज पर टैक्स, खरीदने पर टैक्स, बेचने पे टैक्स, फैलने पे टैक्स, समेटने पे टैक्स, सड़क पे टैक्स, आसमान पे टैक्स, गाड़ी पे टैक्स, मकान पे टैक्स, सपनों पर टैक्स, अरमान पे टैक्स, खुशी पर टैक्स, मुस्कान पर टैक्स, दिन रात की गाड़ी कमाई पर टैक्स, किताब पर टैक्स, सियाही पे टैक्स, सब्जी पर टैक्स, मिठाई पे टैक्स, सरकार जनता से वसूल रही है दिल लगाई पर टैक्स। আমরা টোটাল জিএসটি সরকারের ট্যাক্স কালেকশন কত হয়? ইনকাম ট্যাক্স প্লাস জিএসটি প্লাস এক্সাইজ ডিউটি বলুন, এই তিনটে মিলে ভারত সরকারের 34 লক্ষ কোটি টাকা রেভিনিউ হয়েছে। মানে বুঝতে পারছেন, 34 লক্ষ কোটি। আপনি লিখে দেখুন কত বড় ফিগার হয়, এত টাকা রেভিনিউ। বাট সরকার চালাতে গেলে রেভিনিউ দরকার, আপনাদের এটাও জানা দরকার, নাহলে দেশ চলবে কি করে? সেই টাকাগুলো আমাদের কোথায় খরচা হয়? 1 নম্বর খরচা হয় শিক্ষা।
শিক্ষা দরকার সবার জন্য, তারপর হয় রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার মানে ডেভেলপ করার জন্য। কারণ রাস্তাঘাট যদি ডেভেলপ না হয়, উন্নত মানের পরিষেবা যদি যানবাহনের না হয়, বিজনেস হ্যাম্পার করবে। 3 নম্বর হচ্ছে হসপিটাল। দেশে হসপিটাল যদি ডেভেলপ না করে, আমজনতা ট্রিটমেন্ট করবে কোথায়? আমি পরেরটা পরে আসছি। এই খাতে যায় দেশের এই যে আবাস যোজনা, গরিব মানুষদেরকে আবাস যোজনার বা বিভিন্ন প্রকল্প, সরকারি সোশ্যাল ওয়েলফেয়ার, সেই সব প্রকল্পে টাকা দিতে হয়, সরকারের কাজ। 5 নম্বর হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেশে যদি এই যে ইসরো বলুন, চাঁদে যাচ্ছেন, মানে সায়েন্স ডেভেলপমেন্ট করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিশাল টাকা দিতে হয়। আর আমাদের ডিফেন্সেও এই 6টা মোটামুটি জিনিসে টাকা সরকারের আয় থেকেই ব্যয় হয়। ঠিক আছে, বিনিময়ে কি পাচ্ছি? আমরা ভালো বা রাস্তায় যাতায়াত করছি, তাই না? রাস্তাঘাট এখন অনেক ডেভেলপ করছে সারা দেশে। ইকোনমি ডেভেলপ করার একটা প্রথম হচ্ছে সরকারের মানে ট্রান্সপোর্টেশন, রাস্তাঘাট ডেভেলপ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা কাজ হচ্ছে। 2 নম্বর শিক্ষা। এইখানে আমার একটু কিছু সরকারের উচিত এই জায়গাগুলো দেখা। আজকে শিক্ষা, সরকারি স্কুলে প্রচুর শিক্ষা। আজকে সরকারি স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে? কারণ লাস্ট হিসাবে 67,000 ওপরে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তারও কারণ অনেকগুলো আছে। এক হচ্ছে লোকের টেন্ডেন্সি হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়া লেখাপড়া আজকের যুগে হয় না। তো সরকারেরও উচিত সেই স্কুলগুলো, আমার মতামত এটা, বাংলা মানে যেটা সরকারি স্কুল, মাধ্যম স্কুল, রিজনাল ল্যাঙ্গুয়েজে, সেই স্কুলগুলো থেকে আর্লি স্টেজ থেকে যেটাকে যদি ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা হয়, তাহলে প্রাইভেট এই যে ইন্ডাস্ট্রি স্কুলগুলো ডেভেলপ করেছে, আমার মনে হয় কিছুটা ব্যালেন্স হতে পারে। কারণ সরকারি স্কুল করছি বটে, বাট অ্যাডমিশন আর বই ছাড়া আমাদের প্রত্যেকটা মানুষকে জিএসটি দিতে হয়। একটা 5 টাকার পেন্সিল কিনলেও 18% জিএসটি দিতে হয়। তো সাধারণ মধ্যবিত্ত গরিব সবার জন্য এক ট্যাক্স। আমার মনে হয় ভারত সরকারের যে সরকারই আসুক, তাদের এই জায়গাটাও দেখা উচিত। কারণ শিক্ষা হচ্ছে মানুষের উন্নতির সব থেকে বড় অস্ত্র। তা সেই জায়গায় যদি আমার এত ট্যাক্স লাগে, তাহলে অনেকে লেখাপড়া করতে পারবে না, গরিব ঘরে চাপ পড়ে যাবে। কারণ ইনফ্লেশনের যুগে যদি 18% জিএসটি হয়, আর একটা মানুষের যদি 7% রিটার্ন হয়, তাহলে চাপ হয়ে যায়। সরকার বলছে স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, যদি কেউ নিজের উন্নতি করতে চায়, আমরা যারা অনলাইনে, ইনক্লুডিং মি, আমরা যারা অনলাইনে বিভিন্ন কোর্স করে নিজেদেরকে আরও ডেভেলপ করছি, মানে কারেন্ট সিচুয়েশন, আমরা যেহেতু বেবি বুমার, মানে আমরা ওল্ড, আমরা যদি কারেন্ট সিচুয়েশনের সঙ্গে তাল মেলাতে যাই এবং অনলাইন কোর্স করতে যাই, আমাদেরকে 18% জিএসটি দিতে হচ্ছে। সো বই খাতা আর অ্যাডমিশন ছাড়া সবেতেই জিএসটি। তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে অনুরোধ, এই জায়গাগুলো যদি একটু দেখা হয়, আমার মনে হয় সাধারণ মধ্যবিত্ত মানুষদের, আমজনতার আমাদের অনেক সুবিধা হয়। আমি খারাপ বলছি না, জিএসটি দরকার, নাহলে সরকার চলবে না, দেশ চলবে না, দেশের ডেভেলপমেন্ট হবে না জিএসটি না দিলে, ইনকাম ট্যাক্স না দিলে। আমি একদম একমত। বাট এখানে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন রকম জিএসটি, কোনো প্রপার একটা জিএসটি স্ট্রাকচার নাই যে এত %। আমার মনে হয় সেই জায়গাটা একটা জায়গায় নিয়ে এলে সব মানুষের উপকার হবে। এখানে অনেক স্ল্যাব আছে, কারণ রিসেন্ট অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমি কোনো নেতিবাচক জিনিস বলতে চাই না, ঘটবে এগুলো। বাট আমাদের সাধারণ মধ্যবিত্তের জন্য সরকার যদি, ভারত সরকার যদি এটা ভাবে, আমার মনে হয় ভালো হবে। কারণ 1 পয়েন্ট ট্যাক্স, যেমন আপনি দেশ চাইছে একটাই ভোট, একটাই ডিটিসি আসছে, তাহলে জিএসটিটাও একটা স্ল্যাব হলে আমার মনে হয় সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়, দিতে সুবিধা হয়। এবার আসছি, আজকে গভর্নমেন্ট হসপিটালে সরকারের কাছে এমনভাবে ডেভেলপ, আজকে প্রাইভেট হসপিটাল পারলে এত পেশেন্টকে চাপ নিতে, কেন সরকারি হসপিটাল পারবে না? সরকারও যদি সেরকম বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এবং প্রপার মানুষজনকে নিয়ে আসে, প্রপার ভ্যালু দিয়ে, আশা করি সেটাও চলবে। তাহলে প্রাইভেট ইন্ডাস্ট্রি এত রমরমা, দেশের ইকোনমির জন্য বাড়ছে সব কথা। কারণ হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি কস্ট মারাত্মক লেভেলে বেড়ে গেছে। কারণ আমি জানি যে খরচা আজ থেকে 10 বছর আগে হয়েছে, ইনফ্লেশন সব থেকে বেশি হয়েছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে। ওষুধের দাম থেকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি সার্ভিসের কস্ট সব থেকে বেড়ে গেছে, কারণ এটা পুরো প্রাইভেটাইজেশন হয়ে গেছে। সেখানেও জিএসটি জিএসটি জিএসটি, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষদের নাভিশ্বাস উঠে গেছে। সেই জায়গাটা যদি সরকার এই বাজেটে টেক কেয়ার করে, আমার মনে হয় সাধারণ মানুষের, আমজনতার মঙ্গল হলে সরকারের মঙ্গল। কারণ সরকার তো আমজনতার দেখভালের দায়িত্ব, আমজনতা ভালো থাকলে সরকারও ভালো থাকবে। তা এটা দেখলে আমার মনে হয় খুব ভালো হয়। কারণ আজকে যারা আমরা ইনফ্লেশনের চাপে জর্জরিত, ইনকাম প্রত্যেক বছর যদি 5 থেকে 6% থেকে 7%,
এবং হেলথে আরও বেশি ইনফ্লেশন হয়, আমাদের ইনকাম গ্রোথ চাকরিতে, প্রাইভেট কোম্পানি হোক চাকরিতে অত গ্রোথ হয় না, তাহলে আমরা কোথায় যাব? ট্যাক্স দেওয়ার পরও ট্যাক্স, একবার ট্যাক্স দিচ্ছি ইনকাম ট্যাক্স, তারপর আমজনতা আবার ট্যাক্স দিচ্ছে, প্রত্যেকটা পারচেজের আমাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। সেটাকে একটা সুষ্ঠু সমাধান বার করার দরকার, কারণ এটা আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আশা রাখছি যদি কিছু ভালো শুরু করেন কামিং বাজেটে। একটা অনেকে বলছে ট্যাক্স বার্ডেনের জন্য অনেক করোড়পতির উপর কোটিপতি মানে মিলেনিয়ালরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারা দেশ ছেড়ে যাচ্ছে, সেটা আমার একদম অভিন্ন মত। ট্যাক্সের জন্য যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তারা দেশের গদ্দার আমার মতে। আমি দেশের সম্পত্তি ইউজ করে দেশের পয়সা বানিয়েছি, আজকে আমার টাকা হয়ে গেছে, আমি আমার দেশকে না দেখে দেশ ছেড়ে পালিয়ে গেলাম অন্য দেশে ট্যাক্স সুবিধা নেওয়ার জন্যে, যে সেখানে ট্যাক্স স্ল্যাব আমাদের ইন্ডিয়ার থেকে অনেক কম বলে আমি পালিয়ে গেলাম, তা আমি সুযোগ সন্ধানী সুখের পায়রা। তাহলে তারা আমার কাছে দেশদ্রোহী, কারণ নিজের দেশকে না দিয়ে নিজের স্বার্থে তারা এদেশেই কামিয়ে এদেশ থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে সরকারের কিছু আইন আনা দরকার, সে এই ক্ষেত্রে যারা না পালাতে পারে আমি রিকোয়েস্ট করবো ভারত সরকারকে এইগুলো নিয়েও একটা, কারণ কোটি কোটি টাকা নিয়ে যদি দেশ ছেড়ে চলে অন্য জায়গায় সেটেল করে আমাদেরও সম্পত্তি নষ্ট, কারণ দেশেই ওরা সম্পত্তিটা তৈরি করেছে। এটা আমার একান্ত অনুরোধ, কারণ আমাদের কাছে যারা দেশ ছেড়ে পালিয়ে টাকা নিয়ে এক বাইরে পড়তে গিয়ে সেটেল হয়েছে সেটা আলাদা জিনিস, বাট এই দেশে টাকা কামিয়ে নিয়ে বিজনেস করে বা রোজগার করে অন্য দেশে গিয়ে সেটেল হয়েছে, ওটা আমাদের মনে হয় আমাদের দেশ বিরোধী কাজ হয়েছে, কারণ দেশের সম্পত্তি অন্য দেশে চলে গেল। আপনাদের এই ব্যাপারে মতামত থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকটা পয়েন্ট যেগুলো দিয়েছি, আর আপনারা কি চান সেটাও কমেন্টে জানাবেন আপনারা। আর একটা রিকোয়েস্ট সরকারের কাছে, যেটা আমাদের নেসেসিটি মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আমি পিওর টার্ম পলিসিটাকে বলছি, যেটা কিছু হয়ে গেলে, অঘটন ঘটলে, বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, কিছু হয়ে গেলে আমার পরিবার জন্য পথে না বসে, সেই ইন্স্যুরেন্স কাভারেজটার ওপর কেন আমরা নেসেসিটি প্রোডাক্টের উপর একেবারে জর্জরিত একটা পরিবার পথে বসে, সেখানেও আমরা জিএসটি না লাগালে মনে হয় ভালো হয়। তাহলে এতে মানুষের সুরাহা হয় জিএসটিটা এই জায়গায় নেসেসিটি প্রোডাক্টে। কারণ আজকে বাড়ি করতে যাবো, বাড়ির নেসেসিটি সিমেন্ট, রড 18% জিএসটি, তাহলে আমরা যাবো কোন দিকে? অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে মানুষের নেসেসিটি, বেসিক নেসেসিটিটা সরকারের কাছে অনুরোধ এই ট্যাক্স বাজেটে দেখা উচিত। কারণ আমি একদিকে ট্যাক্স দিচ্ছি, আবার যেটুকু বাঁচছে সেটাও জিএসটি দিয়ে যেই চলে যায়, ইনফ্লেশন নামক রাক্ষসটা আমাদেরকে আরো শেষ করে দিচ্ছে। তাহলে সেখান থেকে এবার লাস্ট পয়েন্ট, সাধারণ মানুষের জন্য আমার আবেদন, লাস্ট পয়েন্ট, ইনফ্লেশনকে বিট করার জন্য মানুষ, আপনার আজকে মিউচুয়াল ফান্ড যে সরকার সেবি অ্যাওয়ারনেস দিচ্ছে, মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়, ভালো করে শুনবেন এই পয়েন্টটা। আজকে মিউচুয়াল ফান্ডে সরকার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগিয়েছে এবং 1,25,000 পর্যন্ত ছাড় পাবে কারেন্ট ইয়ারে। তারপরে যদি রিটার্ন হয় আপনি 12.5% ট্যাক্স দিতে হবে যখন তুলবেন। সরকার বলছে স্ট্যান্ডার্ড ডিডাকশন নর্মাল চাকরি করে বা যারা এফডির ইন্টারেস্ট নিয়ে সংসার চালাচ্ছে, আপনার রিটায়ারমেন্ট আর কোনো সোর্স অফ ইনকাম নেই, শুদ্ধ এফডির ইন্টারেস্ট, তাদের বলছে স্ট্যান্ডার্ড ডিডাকশন সবাইকার নর্মাল 7 লাখ। তাহলে এফডি কখনো ইনফ্লেশন বিট করছে না, বা অ্যাভারেজ হচ্ছে, ইনফ্লেশন বিট করে এগিয়ে যেতে পারছে না যা জিনিসপত্রের দাম। তা সরকার যখন মিউচুয়াল ফান্ড নিয়ে প্রমোট করছে বা মানুষের ঢল নেমেছে, আরো যাতে মানুষের ঢল নামে মিউচুয়াল ফান্ডে, তাহলে সরকারের কাছে অনুরোধ কিছু মেজারমেন্ট অ্যাকশন নিন। কারণ এফডিতে আপনি ইন্টারেস্টে 7 লাখ দিচ্ছেন, আমার মনে হয় মিউচুয়াল ফান্ড থেকে যারা ইনকাম করছে তাদেরও 7 লাখ দিলে ভালো হয়। তাহলে কি মিউচুয়াল ফান্ডে আরো ঢল নামবে, তাহলে সেটাকে তারা পেনশন হিসাবে ইউজ করতে পারবে। এবং এফআইআরদের যে এত দেমাগ, যখন খুশি সুখের পায়রার মতো ওই দেশদ্রোহীদের মধ্যে পালিয়ে যাবে, তাহলে দেশীয় ইনভেস্টগুলো আরো বেশি পাম্পিং হবে, আরো ঢুকবে। তাহলে এফআইআর পালিয়ে গেলেও আমার দেশের মিউচুয়াল ফান্ড বা ইকুইটি মার্কেট অত ভয় পাওয়ার কিছু হবে না। তো আমার কাছে সরকারের রিকোয়েস্ট, এফডি সাধারণ মানুষ যখন রিটায়ার করছে তখন পেনশন হিসাবে সেটাকে যদি ইউজ করে, কারণ সবার প্রাইভেট কোম্পানিতে যারা আমরা চাকরি করি বা সাধারণ মানুষ, কারণ গভর্নমেন্ট চাকরি কতজন করে পার্সেন্টেজের হিসাবে, প্রাইভেট কোম্পানিতে মানুষ বেশি চাকরি করে, হতে পারে গভর্নমেন্টে তাদের পেনশন আছে একটা, বাট প্রাইভেটে যারা চাকরি করে তাদের পেনশন নাই। রিটায়ারমেন্টের পর এই এফডির টাকা নিয়ে যারা রিটায়ার অলরেডি করে গেছে, তারা এই টাকা নিয়েই তারা সংসার চালায় ইন্টারেস্টটা দিয়ে। সেখানে ইনফ্লেশন নামক রাক্ষসটা খেয়ে নিচ্ছে সেখানে 7 লাখ দেওয়া হচ্ছে। আর মিউচুয়াল ফান্ডে যদি তারা পেনশন হিসাবে ইউজ করতে হয়, তাদের দেওয়া হচ্ছে 1,25,000। তাহলে মিউচুয়াল ফান্ডের ঢল আরো
নামবে কি করে। সেখানটা সরকারের কাছে অনুরোধ, এই বাজেটে এই স্ল্যাবগুলো যদি ইকুয়াল করা হয় তাহলে মনে হয় মিউচুয়াল ফান্ডে আরও ঢল নামবে এবং এফআইয়ের মতো সুখের পায়রারা বেরিয়ে গেলেও আমাদের দেশীয় ইনভেস্টমেন্ট দিয়ে বাজার অতটা পড়বে না। আমার মনে হয় এতে দেশের ইকোনমি আরও ভালো হবে, কারণ মিউচুয়াল ফান্ডে যত টাকা রাখবে সেটাও বাজারে খাটবে এবং দেশের ইকোনমি ডেভেলপ করবে। সরকারের কাছে, ভারত সরকারের কাছে কামিং বাজেটে এটা আমার একটা অনুরোধ রইল এই বিষয়টাকে দেখার জন্যে। আপনাদেরও সবার মতামত চাইছি, যে এই বিষয়ে আপনাদের মতামত জানান, কমেন্ট বক্সে লিখে জানান, যাতে সরকারের কানে পৌঁছায়। আর লাস্টের পয়েন্ট যেটা বললাম, এলটিসিজি ভার্সেস এফডির ইন্টারেস্ট, ওখানে আপনি ইন্টারেস্টকে 7%, 7 লাখ পর্যন্ত কাভারেজ দিচ্ছেন, তাহলে এখানে মানুষ রিস্ক নিচ্ছে মিউচুয়াল ফান্ডে এবং সরকারকে বহুত টাকা পাম্পিং করছে যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গ্রো করে, মিউচুয়াল ফান্ড সাইয়ে বলছে। তো সেই জায়গাটা আমার মনে হয় আর একটু কাজ করলে, আরও একটু দায়িত্ব নিয়ে সেই জায়গাটা ইনকাম ট্যাক্স স্ল্যাব বাড়ালে আমার মনে হয় ভালো হয়। তাহলে মানুষগুলো রিস্ক নিয়ে ইনফ্লেশনটাকে বিট করে আরও এগিয়ে সরকারের তাদের চাপ কমবে। তাহলে ব্যাংকের ইন্টারেস্ট তখন কমাতে পারছে না, রেপো রেট কমাতে পারছে না, কারণ এইসব যারা এফডি ওরিয়েন্টেড মানুষ আছে তারা বাঁচবে কি করে। তো সাঁড়াশি আক্রমণ থেকে আমার মনে হয় সরকার কিছু পজিটিভ চিন্তাধারা এইভাবে করলে আমার মনে হয় ভালো হবে। তাহলে মিউচুয়াল ফান্ডের দিকে মানুষ তার রুলস অ্যান্ড রেগুলেশন আরও রেস্ট্রিক্ট করুন, তাহলে সাধারণ মানুষ আরও নিরাপত্তা বোধ করবে এবং দেশের ইকোনমি গ্রো করবে। যদি এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিউজ অনেক পাবেন। আর আরও ভালো জিনিস পেতে চলেছেন। আগামী 1 বৈশাখ এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের তরফ থেকে দুর্দান্ত এক অডিও ভিডিও কোর্স আসছে, স্মার্ট প্যারেন্টিং অন ইউর ফ্যামিলি ফিন্যান্স। কারণ প্রত্যেকটা পরিবারের জানা দরকার কিভাবে পড়াশোনা যেমন স্মার্ট প্যারেন্টিং অন ইউর চাইল্ড, তেমনি স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স এটা জানা অত্যন্ত জরুরি। এবং ভিডিওটা আমার মনে হচ্ছে অত্যন্ত আপনাদের জন্য উপকারী হবে। আগামী 1 বৈশাখ ভিডিওটি লঞ্চ হবে। যদি আপনারা কেউ জানতে চান, বুঝতে চান, তাহলে এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আপনারা নিজেরা জানতে পারবেন, বুঝতে পারবেন নেক্সট জেনারেশনকে কিভাবে তৈরি করা যায়, কিভাবে ফাইন্যান্সিয়াল পড়াশোনার সাথে সাথে ফ্যামিলি হ্যাবিট, কিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ডুজ অ্যান্ড ডোন্টস করা যায়, প্লাস ফাইন্যান্সিয়াল সাকসেস থ্রু ফাইন্যান্সিয়াল জার্নি ইজ ডিফারেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল পিস ইজ ডিফারেন্ট। সেগুলো জানতে হলে আমার এই কোর্সটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাজে লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাঙালি জানুক, বুঝুক, সব কিছু দিয়ে ইনভেস্ট করুক। নমস্কার।